এবার কাপড় পরে তৈরি হয়ে নাও। একটা হ্যান্ডব্যাগে 2 প্রস্থ এক্সট্রা চেঞ্জ ভরে নাও জলদি। তোমাকে বোলান এক্সপ্রেস ধরতে হবে। লাহোর পর্যন্ত টিকিট থাকবে, কিন্তু বাওয়ালপুরে নেমে যাবে তুমি। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে তুমি। আগামীকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে বাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হবো ইনশাআল্লাহ। বাওয়ালপুর পৌঁছে একটি কাজ করতে হবে তোমাকে। সেখান থেকে বাওয়ালনগর যাওয়ার উপায় কি কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে। অল দ্য ওয়ে ইউ উইল বিহেভ লাইক অ্যান আর্মি অফিসার ট্রাভেলিং টু ইউর প্লেস অফ পোস্টিং অ্যাট বাওয়ালনগর। Am I clear? ইয়েস স্যার। বলে ছোট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে নুত্তুরি হয়ে নিল। ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশনে। বোলান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। একটা ফার্স্ট ক্লাস কুফেতে নূরের জন্য একটি সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা। পকেট থেকে 5,000 টাকা, একটি পিস্তল এবং 25টি গুলি নূরের হাতে তুলে দিলাম। কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখলো নূর। কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘন্টা এবং হুইসেল দুটো বেজে উঠলো। নূরকে জড়িয়ে ধরে বললাম, ঠিক কেয়ার, সিউ টুমোরো, খোদা হাফেজ। গাড়ি নড়ে উঠলো। আমি প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তীব্র হুইসেল বাজাতে বাজাতে বোলান এক্সপ্রেস স্টেশনে সেডে বেরিয়ে এলাম। আমরা ফিরে এলাম। আজ রাতে ডিভ আরটি এর তরফ থেকে আমার ফেয়ারওয়েল ডিনার। তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম, কাল এয়ারপোর্টে দেখা হবে। মেসে সে রাতে ডিভ আরটির ব্যান্ডের সাথে অনেক রাত অব্দি হাত চললো। ব্যান্ডের তালে তালে নাচ গান হলো, হাত চললো রেওয়াজ অনুযায়ী। বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায়। তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন। কিন্তু কিছুই করার নেই। সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবে সব ফর্মালিটি শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায়। সেদিন হঠাৎ করে এক ফসলা বৃষ্টি হয়, বেশ একটু ঠান্ডা পড়ছে। তাই বেয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গুছগাছ করে রাখা হয়েছে। টেবিলের উপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো, সাথে আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্নের লেখা চিঠিগুলো। বেডসাইড টেবিলের উপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্নের ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে। মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে ফরক করে দেখছে। এগুলো ফুরিয়ে ফেলতে হবে। কোনো সূত্র রাখা চলবে না, এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। ফায়ার প্লেসের সামনের একটা চেয়ার টেনে বসে ফোড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম। প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি। ফটো দেখা শেষ বলে অ্যালবাম দুটো ছুড়ে দিলাম ফায়ার প্লেসে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। সিটিগুলো ফেলে দিলাম সেই আগুনে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গাছ করে নিলে সব। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি। আগুনের দিকে চেয়েছিলাম, দু চোখ বেয়ে নিজের অজান্তে পানি গড়িয়ে পড়ছিল। অতীতের স্মৃতিতে তলিয়ে গেলাম আমি। মনে পড়ে গেল নিম্নির সাথে আমার প্রথম পরিচয়ের কথা। রিয়াজুল ইসলাম চৌধুরী, বাপ্পির বোন নিম্মি। বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুর একজন। আমি স্বপন, টুটুল, হায়দার, বাপ্পি একে অপরের হরিহর আত্মা। ছুটিতে ঢাকায় এলে 24 ঘন্টা একসাথে থাকা খাওয়া হই হুল্লোড় করে সময় কাটে আমাদের। কখনো সিনেমা, কখনো পিকনিক, নয়তো শিকার। এভাবে আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে। এসব কিছু ভালো না লাগলে চলে যায় সিলেটের চা বাগানে, কাপ্তাই, রাঙামাটি কিংবা কক্সবাজার টেকনাফ। 1968 সালের ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকায় ফিরে এসেছি। হইচই করে কেটে যাচ্ছিল সময়। একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার সরে মৌসুমী পাখির আগমন ঘটেছে, তাই শিকারে যেতে হবে। শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের। সেদিন রাতে এই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম। আরিচাঘাট পর্যন্ত গাড়িতে, তারপর নৌকা যাত্রা। মধ্যরাতের পর খাওয়া দাওয়ার পর নৌকায় উঠলাম। পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম। শিকার ভালোই পাওয়া গেছে। একটা রাজহাঁস, 4টা চৌখা এবং 20টা বালিহাঁস। শীতকালে মৌসুমী পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশে জাকে জাকে। গরমের শুরুতে আবার পাখি উড়ে ফিরে যায় তুন্দ্রা অঞ্চলে। পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের ঝামেলা নেই তাদের। যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা। শুধুমাত্র মানুষের ঝামেলা। বৈষয়িক স্বার্থে সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বাসায় ফিরতে আমার ছোট 2 বোন মহুয়া ও কেয়া বায়না ধরে বসলো, ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে, সেখানে নিয়ে যেতে হবে। সারাদিন রাত শিকারের দখলে, সবাই ক্লান্ত।
কেউই ওদের নিয়ে যেতে রাজি হলো না। ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না। অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করালাম। যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছালাম তখন রাত 9টার উপর। বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। ফাংশন, অথচ লোকজনের ভিড় নেই একদম। গাড়ি ফোর্সের নিচে দাঁড় করাতে মহুয়া কাজ নামিয়ে জিজ্ঞেস করলো, এই নিম্নি, এদিকে এসো। নিম্নিটি আবার কে? দেখলাম একটি মেয়ে গাড়ির কাছে এগিয়ে এলো। কি এত ফাঁকা কেন? প্রশ্ন করলো মহুয়া। ফাংশন শেষ, জানালো মেয়েটি। পাপি ওকে উদ্দেশ্য করে বলে উঠলো, তুমি এখনো এখানে কি করছো? রিক্সা পাচ্ছি না, জবাব দিল মেয়েটা। মহুয়ায় পরিচয় করিয়ে দিল, ভাইয়া, নিম্নি বাপ্পি ভাইয়ার বোন, আমাদের হলি ক্রসে পড়ে। বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্নির সাথে আগে পরিচয়ের সুযোগ হয়নি। চলো না ভাইয়া, নিম্নিকে নামিয়ে দিয়ে আসি, ফাংশন যখন আর দেখাই হলো না। মহুয়া অনুরোধ জানালো। বেশ, চলো। নিম্নিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলো। উজ্জ্বল শ্যামবর্ণের এক হারা গড়নে নিম্নিকে মহুয়ার সাথে পিছনের সিটে বসেছে। বাপ্পি আমার পাশের সিটে। রিয়ার ভিউ মিররে নিম্নিকে পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখলাম সুন্দর ফিগারের অধিকারী নিম্নি, দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি। সবচেয়ে আকর্ষণীয় তার চুল। ঘন কালো চুলের একটি অসাধারণ মোটা বেনি হাঁটু চাড়িয়ে প্রায় গোড়ালির কাছ অব্দি ঝুলেছে। হাল ফ্যাশনে বাঙালি মেয়েদের মাঝে এই ধরনের ঘন কালো লম্বা চুল খুব একটা দেখা যায় না। গাঢ় নীল রং এবং বুটিদার কামিজ ও চুড়িদার পায়জামা পরেছিল নিম্নি। কথা বলার ধরনও বেশ আন্তরিক। সবকিছু মিলিয়ে প্রাণবন্ত উজ্জ্বল প্রকৃতি নিম্নিকে প্রথম দেখাতে ভালো লাগলো। সে ভালো লাগা থেকে ভালোবাসা। আশ্চর্য হয়েছিলাম নিজেই। স্কুল, কলেজে বা সিটি জীবনে শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয়, বিভিন্ন কারণে বেশ নামডাক ছিল বরাবরই। এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে। মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটকাল থেকেই। কিন্তু প্রেম টেমের দ্বার দাঁড়েনি কখনো। দু একটা প্রেম পত্র, গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও নয়, কিন্তু সেগুলোর মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি। ঘটনাগুলো নেহায়েত নেকামি বলেই মনে হয়েছে সবসময়। অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধু বান্ধবকে নানাভাবে সাহায্য করতে হয়েছে এই পর্যন্ত, ক্ষেত্র বিশেষে। ছাত্র রাজনীতি, খেলাধুলা, গান বাজনা, নাটক, সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা। তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময় ছিল না মোটেই। কাউকে দেখে তেমন ভাবে আকর্ষণ বোধ করিনি কখনো। সে আমি কিনা প্রথম দেখার ভালো লাগা থেকে একেবারে ভালোবেসেই ফেললাম নিম্নিকে। এমনটি বোধ হয়, যাকে ভালো লাগা তাকে প্রথম দেখাতে ভালো লাগে। প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, হয়তো বা ক্ষণিকের মোহ, কিন্তু না, এত মোহ নয়। এরপর যতই দিন গেছে নিম্নের প্রতি আকর্ষণ বেড়েই গেছে আমার। গভীর হয়েছে আমার ভালোবাসা। এক অদ্ভুত অনুভূতি। প্রতিদানে নিম্নিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে। তার পবিত্র, আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন অতল তলিয়ে গেছি আমি। নিম্নি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার মানুষ হিসেবে। আমি স্থান পেয়েছিলাম তার মনের মণিকোঠায়। আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে। আমাদের ভালোবাসাকে বিশেষ করে গুরুজনরা খুশি হয়েছেন, বন্ধু বান্ধবরা। এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারও সব ঠিকঠাক হয়ে গেছে। এই বছরের শেষাশেষি কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে। কিন্তু হঠাৎ করে দৈবচক্রে সবকিছু উলটপালট হয়ে গেল। ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত। ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্র পাইনি ওর কাছ থেকে। জানি না ঠিক এই মুহূর্তেও কোথায় কি অবস্থা আছে। নিম্নির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী 1969 সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টেড আছেন। তিনি নিম্নির ছোট বোন মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন। খালাম্মা মানে নিম্নির আম্মা, বাপ্পি, নিম্নি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়ে। ছুটি চাটায় কলকাতায় যান মানুদের দেখে আসতে আব্বা। মহুয়া, কেয়া, স্বপন, হায়দার, টুটু, বদি, ওদেরও কোনো খবরাখবর নেই। কিন্তু আমার বিশ্বাস, জাতির এক ক্রান্তি লগ্নে ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না। ওরা নিশ্চয় জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে। আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে ফাড়ি জমাচ্ছি, তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসেবে তার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাত নেমে আসতে পারে। পাক বাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারেন তারা। কথাটা ভেবে মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়লো। ব্যথায় বুকটা ভারী হয়ে উঠলো। কিন্তু না, এ পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না। সবকিছুর বিনিময়ে, এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত অটল থাকতেই হবে। ব্যক্তি, গোষ্ঠী, পারিবারিক সব স্বার্থ থেকে দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড়।
সে প্রশ্নে কোনো আপোষ করা চলবে না। আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু হলে দুঃখ পাবো, কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজে হেয় হয়ে থাকবো চিরকাল। কাপুরুষতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতির নিদর্শনগুলো সব ফুরিয়ে ছাই হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি জড়িয়ে পড়েছে সমস্ত শরীরে। আগামীকাল ভোর 7টায় এয়ারপোর্টে যেতে হবে, তাই শ্রত গতিতে উঠে পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম। পরদিন ভোর 6টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল। মেস ওয়েটার বেডটি দিয়ে গেল। বেডটি শেষে প্রাত ক্রিয়া সম্পূর্ণ করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য। হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো। নাস্তা শেষে বয়, বাবুর্চি, ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিস দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। মেসের সামনের কার ফাঁক গাড়িতে ভরে গেছে। ডিপ আরটির প্রায় সব অফিসারে জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাওয়ার জন্য। ওদের আন্তরিকতা আমাকে বিল করে তুলেছিল। সামরিক জান্তার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতা কত তফাৎ। ভাবছিলাম আজ ইয়াহিয়া খান ও তার দোসররা রাজনৈতিক ফায়দা লুটার জন্য পূর্ব পাকিস্তান অত্যাচারের দেশ স্টিম রোলার চালিয়ে দিয়েছে। তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে। সময় হয়ে এলো। আমার মিয়া হাফেজ এসে বললেন, শরীফ, ইটস টাইম, লেটস গো। ইস স্যার বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম। তিনি গাড়িতে স্টার্ট দেওয়ার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসলো। কাফেলা চললো এয়ারপোর্টের দিকে। মিনিট 20 মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। মতি আমার আগেই পৌঁছে চেক ইন করে অপেক্ষা করছিলেন। আরে মতি, তুমি এখানে? ইচ্ছে করে প্রশ্নটা করলাম। মুলতান যাচ্ছি, পেশোয়ারের পথে, জবাবে বলল মতি। আই সি, দ্যাটস গুড। প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে, বললাম আমি। চেক ইন পর্ব শেষ করে যাওয়ার সাথে সাথে কথাবার্তা বলছিলাম। হঠাৎ দেখি ডিপ আরডি কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির। ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে এই ইয়ং গুড গার্নার অফিসার হিসেবে খুব স্নেহ করতেন। ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান। তিনি এগিয়ে আসাতে আমরা সবাই সিলেক্ট করে দাঁড়ালাম। আলাকা শরীফ, तू हमको छोड़ के जा रहा है, ये लिए हमें दुख है, लेकिन यही जिंदगी है बेटा। नया यूनिट अच्छा रहना और खुश रहना, यही मेरा দোয়ায়। পিতৃসুলভ ব্রিগেড কমান্ডার কথাগুলো মনে দাগ কেটেছিল। বোর্ডিং এর ঘোষণা হলো। সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম। ব্রিগেডিয়ার বাদশাহ ইশারায় কয়েকজন ইয়ং অফিসারের কাঁধে তুলে নিয়ে, হি ওয়াজ ট্রুলি গুড ফেলো বলতে বলতে আমাকে প্লেনের সিট পর্যন্ত বয়ে নিয়ে গেল। পুরনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্লেনে উঠে বসলাম। মুচিয়ে উঠে বসেছে। জানলা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে। অল্পক্ষণ পরে প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করলো। সবাই তখনও দাঁড়িয়ে, কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল। প্লেন এয়ারপোর্টের উপর দুটো চক্কর দিয়ে মেঘের ভিতর দিয়ে উপরে উঠে গেল। সবাইকে পিছনে ফেলে প্লেন চললো মূলধারার উদ্দেশ্যে। এভাবে শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা। ঘন্টা দেড়েকের মধ্যেই আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করলো। প্লেন থেকে বেরোতে মুখে লাগলো গরম বাতাসের ঝাপটা। এটার তুলনায় মুলতানের আবহাওয়া অনেকটা উৎসব। বাওয়ালনগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে অবস্থিত। প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লাউঞ্জে না গিয়ে মতির সাথে সোজা চলে এলাম অ্যারাইভেলে। ওখানে FIA কাউন্টারে গিয়ে আমার লাহোর যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে। কিছু কেনাকাটা করার ছিল। সার্ভাইভাল কিট, ফার্স্ট এড বক্স, অ্যান্টি স্নেক বাইট কিট, এগুলো সব সঙ্গে আনা হলো। 3 জনের জন্য ডেজার্ট সস, 1 বোতল ব্র্যান্ডি, সুইটস, চুইংগাম, বিস্কিটস, কিছু ড্রাই ফ্রুটস প্রভৃতি কেনা হলো। তারপর গেলাম সোনার দোকানে। ওখানে দুটো আংটি বানালাম। একটা 1.5 ভরি ওজনের। একটাতে খোদাই করলাম 1 এবং অন্যটাতে M। আমি ও মতি আংটি দুটো পরে নিলাম। কেনাকাটার ফাট চুকিয়ে গেলাম রেলওয়ে স্টেশনে। ওখানে গিয়ে জানতে পারলাম 12টার ট্রেন দৌড়লে 2:15 মধ্যেই পৌঁছে যাওয়া যাবে বাওয়ালপুর। ঠিক করলাম 2 বাঙালির একসঙ্গে সফর করাটা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়া হলো মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে। বাসে করে আমি মতির আগে পৌঁছে যাবো বাওয়ালপুর। ওখানে স্টেশনে মিলিত হবো আমরা। মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। প্রতি 15 মিনিট অন্তর বাস ছাড়ছে বাওয়ালপুরের উদ্দেশ্যে।
ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম। মালপত্র বেশিরভাগ মতিকে নিয়ে গেছে সাথে। আমার কাছে রয়েছে হালকা ছোট্ট দুটো ব্যাগ। দুটো বাজার আগেই পৌঁছে গেলাম বাওয়ালপুরে। বাস স্ট্যান্ডে নেমে টাঙ্গা করে পৌঁছালাম স্টেশন। পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রাণে একটা খবরের কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সোয়া দুটোর দিকে মতির ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। মতি নামলো ট্রেন থেকে। এসে এক- একে অপরের সাথে চোকাচোকি হলো। কেউ কিন্তু কারোর সাথে কথা বললাম না। তিনজনে আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছালাম। নূরের ঘরে ঢুকে একে অপরের জড়িয়ে ধরলাম উল্লাসে। নূর আগেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। ঘরে লাঞ্চ করলাম। লাঞ্চের সময় নূর জানালো পথে ওর কোনো অসুবিধা হয়নি। আরো জানালো বাউলপুর থেকে বাউলনগর দুভাবে যাওয়া সম্ভব। ট্রেনে করে গেলে লাগবে ঘন্টা তিনেক। ট্রেনের সময় বিকেল 4টা। আর ট্যাক্সিতে করে গেলে সময় লাগবে বড় জোর ঘন্টা দুয়েক। ঠিক হলো ট্যাক্সিতে যাও, কারণ বাউলনগর থেকে সন্ধ্যা 7:30 ট্রেন ধরতে হবে আমাদের। প্রতিদিন দুটো ট্রেন যাবে বাউলনগর থেকে ফোর্ট আব্বাস। একটা সকাল, অপরটি সন্ধ্যা 7:30টায়। ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে বাউলনগরে। সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমস্ত বাউলনগরে একটা ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। ট্যাক্সিতে গেলে 7:30টার অনেক আগে পৌঁছে যাবো বাউলনগর। কিছু সময় বিশ্রাম করে বিকাল 4টায় একটা ট্যাক্সি ডাকিয়ে এনে রওনা হলাম বাউলনগরের উদ্দেশ্যে। সিন্ধি ড্রাইভার, ওকে বললাম 7টার মধ্যে বাউলনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে। তরুণ ড্রাইভার জবাব বললো कोई बात नहीं से नहीं है साहब, आपको 7 से पहले पहुंचे दे से। উল্কা বেগে ছুটে চলছে ট্যাক্সি। সে ইম্পালা গাড়ি। শৌখিন চোখরা ক্যাসেটে ফিল্মি গান বাজিয়ে দিল। আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত, বর্তমান, ভবিষ্যতে। এক সময় জিমুনি এসে গিয়েছিল। হঠাৎ বিকট একটা শব্দ চমকে তিনজনে জেগে উঠলাম। একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে। কি হলো, ব্যাপার কি? প্রায় একই সাথে বলে উঠলাম তিনজনে। দেখতে হেসাব বলে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসে বলল, গাড়ি কা ক্র্যাঙ্ক শাফট टूट गया। बोलो कि बेटा, फिर अब हम क्या करे से? जिज्ञासा করলো নূর। घबराओ मत सर, पास से मिल रहते हैं, कोई ना कोई सवारी जरूर मिल जाएगा, उसमें बैठा देंगे আস লোগোকে। কি সর্বনাশ! তবে কি গাড়িটা এসে তোরে ঢুকলো? গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো। অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে বিকেল এসে গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দূরে বাওয়াল নগরের বাতিগুলো এক সময় জ্বলে উঠলো। 7টা বেজে গেল, কোনো গাড়ি লক্ষণ নেই। অস্থির হয়ে উঠলাম সবাই। হতাশায় মনোবল হারিয়ে ফেলেছিলাম। প্রায় হঠাৎ দূরে গাড়ির হেডলাইট দেখা গেল। কিছু একটা আসছে বাওয়ালপুরের দিক থেকে। রাস্তা ব্লক করে দাঁড়ালাম চারজনে। যাই হোক না কেন, থামাতে হবে। কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোভার। আমরা হাত দিয়ে ইশারা করায় গাড়িটা থামলো। রোডস অ্যান্ড হাইওয়ে এর এক ইঞ্জিনিয়ার যাচ্ছেন বাওয়ালনগর। ভদ্রলোককে সবকিছু বুঝিয়ে বললাম। তিনজন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোক সহানুভূতি দেখিয়ে বললেন, আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কষ্ট? হাতে আকাশের চাঁদ পেলাম। ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম। আধা ঘন্টার মধ্যেই পাওয়ালনগর পৌঁছে গেলাম। তখন রাত 7:45। আমাদের ট্রেন নিশ্চয় এতক্ষণে ছেড়ে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞাসা করলেন, কোথায় নামবেন? স্টেশনের কথা না বলে বললাম, শহরের কোনো একখানে নামিয়ে দিলেই চলবে। টাউন সেন্টারে নামিয়ে দিলেন ভদ্রলোক। সেখান থেকে একটা টাঙা করে কাছে স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড়। এমন এমন তো হবার কথা না। ট্রেন চলে যাবার পর স্টেশন থাকবে জনশূন্য। তাহলে এত লোক কেন স্টেশনে? ট্রেন কি তাহলে এখনো আসেনি?
হঠাৎ করে কিছুটা আসার আলো জ্বলকে উঠলো। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, "ওর আব্বাসের ট্রেনের খবর কি?" দু বাক্যে স্টেশন মাস্টার বললেন, "ট্রেন লেট, এখনো এসে পৌঁছেনি।" জানে পানি ফিরে এলো। দৌড়ে গিয়ে মতি ও নূরকে খবরটা দিতে খুশিতে আত্মহারা হয়ে ওরা লাফ দিয়ে টাঙ্গা থেকে নেমে পড়লো। কুলির মাথায় মাল চাপিয়ে টাঙ্গার ভাড়া মিটিয়ে দিয়ে প্ল্যাটফর্মে চলে এলাম। পথে একটি ভিক্ষুক দাঁড়িয়েছিল। আনন্দে সহ্যে 100 টাকার একটা পুরো নোটে তাকে দিয়ে দিলাম। 8:15টার সময় আমাদের ট্রেন এলো। ফার্স্ট ক্লাসের 3টি টিকিট কাটা হলো পোর্ট আব্বাস পর্যন্ত। বর্ডার এলাকার ট্রেন, আমাদের মতো ফৌজি ছাড়া ফার্স্ট ক্লাসের যাত্রী বিরল। অতি সহজে একটা খালি কামরা পেয়ে উঠে বসলাম। ট্রেনে উঠেই বুফে কার থেকে ডিনার আনবার বন্দোবস্ত করা হলো। খাবার সার্ভ করে গেল বেয়ারা। দরজা বন্ধ করে খাওয়ার ফাট চুকিয়ে নিলাম। ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করছে। খাওয়া শেষ করার পর পদযাত্রার প্রস্তুতি শুরু হলো। সবার ডার্ক কালারের কাপড় পরে নিলাম। আমাদের কাছে তখন সর্বমোট প্রায় 1020 টাকা। ওগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢোকানো হলো। সুটকেস থেকে হ্যাভারস্যাক বের করে ওদের 3 জনের আরেক ফস্ত করে কাপড় নেওয়া হলো। প্রয়োজনীয় সাথে নেবা সবকিছু রাখা হলো হ্যাভারস্যাকে। ম্যাপ বের করে নাইট মার্চ 4 টাকা হলো। পাকিস্তানের মোটরিস্ট ইনফ্যান্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্যে ইন্ডিয়ান আর্মির একটি ট্যাঙ্ক রেজিমেন্টের হেডকোয়ার্টার্সের পাশে গিয়ে যেতে হবে আমাদের। রাস্তায় পড়বে অ্যান্টি ট্যাঙ্ক অবস্ট্যাকল মাইনফিল্ড। এদের মাঝে গ্যাপ বের করে নিয়ে যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে। পথের 2 তরফের পেট্রোল ফাঁটির মোকাবেলায় পড়তে হতে পারে। সিদ্ধান্ত নেওয়া হলো, যে কোনো উপায়েই হোক অন ট্রুপস অ্যান্ড এনিমি ট্রুপসকে এড়িয়ে চলতে হবে আমাদের। নেহায় বিপাকে পড়লেই সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। কোনো অবস্থাতে ধরা পড়া চলবে না। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছাবার চেষ্টা করতে হবে। কম্পাসের রুট এবং বেয়ারিং সেট করা হলো। পরা হলো ডেজার্ট শুজ। হাতিয়ার এবং গুলে নিজেদের মাঝে ভাগ করে নিলাম। ম্যাপ, কম্পাস, বাইনোকুলার, নাইট মার্চ চার্টার, একটি টর্চ, একটি কম্বল এবং সাথে নেবার হ্যাভারস্যাকটি ছাড়া সবকিছু সুবিধা মতো কোনো জায়গায় লুকিয়ে ফেলতে হবে। নিজেদের আইডি কার্ড ছাড়া অন্যান্য সব কাগজপত্র পুড়িয়ে টয়লেট দিয়ে ফেলে দেওয়া হলো। ক্যামেরা দুটি হ্যাভারস্যাকে ভরে নিলাম। ছোট্ট কোরআন শরীফটা নেওয়া হলো হ্যাভারস্যাকে। অর্ডার অফ মার্চ মতি আগে, তারপর আমি, পেছনে নূর। হ্যাভারস্যাক ফালাক্রমে বহন করা হবে। মার্চের সময় প্রতি 1 ঘন্টা অন্তর 10 মিনিট বিরতি। বিরতিকালে কম্বলের নিচে ঢুকে টর্চের আলো ম্যাপ দেখে নেওয়া হবে ঠিক পথে যাচ্ছি কিনা। প্রয়োজনে কম্পাস বিয়ারিং অ্যাডজাস্ট করা হবে। আমরা 3 জন কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। নাইট মার্চের সব কৌশলী আমাদের নক্ষদর্পণে। রাত 10:15 আমাদের ট্রেন হারুনাবাদ স্টেশনে এসে পৌঁছালো। ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্মের যেখানে আমাদের বগিটা গিয়ে থামলো সেখানে বেশ জমাট অন্ধকার। আমরা নেমে পড়লাম। অল্প কয়েকজন যাত্রী ওঠানামা করলো। আমরা আধারে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। অল্পক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। যে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমেছিল তারা সবাই স্টেশনের চেকিং গেট দিয়ে বেরিয়ে গেছে। চুপচাপ দাঁড়িয়ে আমরা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। অপর্যাপ্ত বৈদ্যুতিক আলো স্টেশন ঘরটার সামনে কিছু অংশে আলোকিত হয়েছিল। প্ল্যাটফর্মের বেশিরভাগ অংশ ছিল অন্ধকারাচ্ছন্ন। স্টেশনের বাইরে একটি মাঝারি আকারের উঠান, কয়েকটি চায়ের দোকান, তাদের সামনে কয়েকটি টাঙ্গা যাত্রীদের অপেক্ষা করছে। 400-500 গজ দূরে হাইওয়ে রেল লাইনের প্রায় সমান্তরালভাবে উত্তর দক্ষিণে চলে গেছে। মাঝে মধ্যে দূরপাল্লার বড় বড় ট্রাকগুলো আওয়াজ তুলে ভীষণ বেগে আসা যাওয়া করছে। রাস্তার উপরে হারুনাবাদ শহর। শহর বলতে একটি বত্রিশন বাজার। বাজারের চারিদিকে জনবসতি। আমরা হারুনাবাদ শহরের ডান দিক দিয়ে প্রয়োজনীয় দূরত্ব বুঝিয়ে রেখে যাত্রা শুরু করব। একে তো বর্ডার এলাকার মরু অঞ্চল। রাতও বেশ হয়েছে। লোকজন নেই খুব একটা। সমস্ত শহরটাই ঘুমিয়ে পড়েছে। আমরা প্ল্যাটফর্ম খালি হয়ে যাবার পর স্টেশনের সদর দরজার দিকে না গিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম। অতি সাবধানে হাইওয়ে ক্রস করে একটি বাবলা জফের মধ্যে অবস্থান নিলাম। হারুনাবাদ শহরের বসতির শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে মরুভূমি। উঁচু নিচু বালির পাহাড়, মাঝে মধ্যে কাঁটার জাপজোট। যে জায়গায় পানির আধার রয়েছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট গৃহস্থলী। তাকে কেন্দ্র করে ছোট ছোট চাষাবাদের খামার, অহরহ কলাই, জব, ভুট্টোর ক্ষেত। মোটামুটি এই ধরনের
টেরেনই অতিক্রম করে যেতে হবে আমাদের। যাত্রা শুরু করার আগে আমি ও মতি কম্বলের নিচে বসে কম্পাস সেটিং ও নাইট মার্চ চার্ট ঠিক করে ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছিলাম। ম্যাপ অনুযায়ী আমাদের অবস্থান অদূরে একটি কারেজ থাকার কথা। কারেজ হলো মরু অঞ্চলে গভীর কুয়োর সারি। এগুলো খুঁড়ে তাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আবাদের জমিতে জলসেচের ব্যবস্থা করা হয়ে থাকে কারেজ থেকে। নূরকে পাঠানো হলো কয়েকটি খুঁজে বের করার জন্য। উদ্দেশ্য আমাদের সাথের মালপত্র সব কারেজের কুয়োতে ডাম্প করব, সেটাই হবে সবচেয়ে নিরাপদ। অল্পক্ষণ পরেই নূর কয়েকজন কারেজের সন্ধান বের করে ফিরে এলো। আমরা সবাই ফেভার সেক্টর রেখে বাকি মালপত্র সব নিয়ে কারেজের একটি কুয়োতে ফেলে দিয়ে এলাম। এবার সার্বিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত। বিসমিল্লাহ বলে আমরা পদযাত্রা শুরু করলাম শ্রীকরণপুরের উদ্দেশ্যে। ঘন্টায় গড়ে 4 থেকে 5 মাইল বেগে চলতে হবে। আকাশে বড় একটা চাঁদ, সপ্ত ঋষির মণ্ডল, ধ্রুব তারা, ক্যাসোফিয়া, ওরিয়েন্ট বেল্ট সবগুলো দেখা যাচ্ছে পরিষ্কার। কম্পাস ছাড়া তারকারাজির সাহায্যে আমরা পদচারণা করতে পারি। বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছতে হবে সেটা আগেই ভালো করে রপ্ত করে নিচ্ছি প্রত্যেকে। প্রথম ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে। পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হয়নি। বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবার। মিনিট 10 পরে থমকে দাঁড়িয়ে পড়ে ইশারায় করলো মতি। অ্যান্টিটেক অবস্টাকল সামনে একটি খাল। খালের দুই দিকে 60 অ্যাঙ্গেলের বেশি উঁচু। Any obstacle is always covered by fire, তাই ক্রসিং এর আগে প্রথমে রেকি করাতে হবে। মতিও আমি চললাম, একে অপরের কভার করে চলেছি কিছু বলে, যাতে অবস্থার মোকাবেলা করা যায়। নূর অপেক্ষায় থাকলো একটি পাবলা জোফের আড়ালে। রেকি করে দেখলাম খালে বুক পর্যন্ত পানি, হেঁটে ক্রস করা যাবে, অসুবিধা নেই। স্রোতও নেই তেমন। ফাড়ে বসে ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো। অল ক্লিয়ার এর আদেশের সাথে সাথে একে 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 ট্যাকটিক্যাল ক্রসিং শুরু হলো। সবার শেষে আমিও পার হয়ে গেলাম। ওপারে ঠিক রুট অনুযায়ী আবার যাত্রা শুরু করলাম। গতি এবং সময়ের সামঞ্জস্য বজায় রেখে অবিরাম ছুটে চলেছে নিঃশব্দে। ইশারা সংকেতে প্রয়োজন মতো ভাবের আদান প্রদান চলছিল। আর 10 মিনিট হাঁটলেই দ্বিতীয় বিরতি। মতি সংকেত দিল। সবাই মাটিতে শুয়ে পড়লাম। দেখলাম 4টি উটের একটি ছোট কাফেলা একটি বর্ডার পেট্রোল মরু অঞ্চলে এভাবে একটি বর্ডার অবজারভেশন পোস্ট থেকে অন্য বফিতে পেট্রোলিং করা হয়ে থাকে উটের ফিটে চড়ে। ক্রলিং করে কাছেই কাটা জোফের মাঝে আস্তে ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিথর হয়ে শুয়ে থাকলাম। পেট্রোলটি উত্তর দিকে চলে গেল। ওরা হদিশে ফেরল না। তাদের উটে পায়ের নিচে শুয়ে রয়েছে জলযাত্রা 3 জন লোক। আমরা উঠে আবার হাঁটা শুরু করলাম। দ্বিতীয় বিশ্রামের পর কিছুক্ষণ যেতেই মাড়ি খোঁটার শব্দ দূর থেকে বেশি এলো। থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা। ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষের ডিফেন্সিভ পজিশন থাকার কথাই নয়। তবে মাটি খুঁজছে কারা? মতিকে পাঠানো হলো রেকি করতে। একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি করতে বাংকার খোদা হচ্ছে। তাই নির্ধারিত রুট থেকে একটু বেঁকিয়ে কিছু দূর যেয়ে পরে আবার নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের। সেভাবেই কম্পাস, বিয়ারিং এবং নাইট মার্চ সেট করে আবার যাত্রা শুরু করলাম। ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা। এখানে আরেকটি নালা কেন? তবে কি আমরা ভুল পথে এগুচ্ছি? যাত্রা থামিয়ে জোফের আড়ালে 3 জনে কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে। না, আমরা ঠিক পথে চলেছি। ওটা নতুন করে খোঁড়া হয়েছে, তবে সেটার অবস্থান ম্যাপের মার্কিং এ নেই কেন? আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানা ঢুকে পড়েছি। ঘড়িতে তখন 2:30 বাজে। হিসেব মতো আমরা এখন ভারতীয় সীমার ভিতরে। এটা ভারতীয় ডিফেন্সের অবস্ট্যাকল, নতুন করা হয়েছে বিদায় ম্যাপের মার্কিং এ নেই। একইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে ফাড়ে উঠে এলাম। এখন থেকে নিরাপদ, ঝুঁকি অনেক কমে গেছে। তারপরে চলতে হবে সাবধানে। 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা শ্রীকরণপুর শহরের সীমানায়। খালের পরে দেখলাম জংকারে ভারতীয় সাঁজোয়া বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয় করা আছে। বাঙ্কারগুলো থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথন আওয়াজ শোনা যাচ্ছিল। গভীর রাত, তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা। আমাদের এগিয়ে চলার জন্য এ ধরনের পরিবেশ অতি অনুকূল। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে তীব্র গতিতে ভারতীয় ডিফেন্সের উচ্চভেদ করে এগিয়ে চললাম আমরা। কেউ কিছু টের পেল না। বেশ কিছু দূর চলে এসেছে। হঠাৎ করে
দেখি অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক, কতগুলো গাড়ি সেগুলোকে ঘিরে রেখেছে। বুঝলাম এটি হেডকোয়ার্টার্স। ওই অবস্থানকে ফাঁস কাটিয়ে চুপ ফিসারে এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। ইতিমধ্যে দূর দিগন্তে শ্রীকরণপুরের আলোকচ্ছটা দেখা যাচ্ছিল। আর মাত্র 4-5 মাইলের পরে পৌঁছে যাব শ্রীকরণপুরে। আমাদের জোশ দ্বিগুণ হয়ে গেল। পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগোতে থাকলাম সেই আলোকচ্ছটার দিকে। পৌনে 4টার দিকে পৌঁছালাম শ্রীকরণপুর শহরের সীমানায় একটি গ্রামে। গ্রামের প্রায় সবগুলি ঘর মাটি দিয়ে গড়া, প্রতিটি বাড়ির আঙিনা মাটির দেওয়াল দিয়ে ঘেরা। গ্রামের ভিতর কুকুর ডাকছে। আমরা একটি পরিত্যক্ত মাটির উঠানে গিয়ে দাঁড়ালাম। উঠানটিও মাটির দেওয়াল দিয়ে ঘেরা। বসে বসে ভাবছি এখন আমাদের কি করা উচিত।